সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধারাবাহিক অনলাইন ক্লাসের আজকে আমরা হাজির হয়েছি দশম শ্রেণীর। ফ্যান ছেড়ে দিয়ে যাও, গরম থাকে না, পিছনে দুইটা ফ্যান। ধারাবাহিক অনলাইন ক্লাসের অংশ হিসাবে আজকে আমরা হাজির হয়েছি দশম শ্রেণীর সংশোধিত রুটিন সিলেবাসের চতুর্থ অধ্যায় বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু এর পাঠ হলো পরিচ্ছেদ 4.2 বাংলাদেশের জলবায়ু ও প্রাকৃতিক দুর্যোগ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার পর থেকে প্রায় 1 বছর যাবৎ বাংলাদেশ সহ বিশ্বের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, যার জন্য রোটারি স্কুল অ্যান্ড কলেজ আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের সাথে পাঠে সংশ্লিষ্ট থাকছি এবং তোমাদের পাঠ্যপুস্তকের সাথে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় আমরা আজকে বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু এটাতে প্রথম অংশের ক্লাস আমরা করেছিলাম, যেখানে বাংলাদেশের ভূপ্রকৃতি সম্পর্কে বর্ণনা করেছিলাম, বাংলাদেশের সীমানা এবং অবস্থান সম্পর্কে বর্ণনা করেছিলাম, বাংলাদেশের জনবসতি সম্পর্কে ব্যাখ্যা করেছিলাম এবং বাংলাদেশের জনবসতি ঘনত্ব সম্পর্কেও ব্যাখ্যা করেছিলাম। তোমরা জানো যে এই অধ্যায় থেকে নৈবর্তিক প্রশ্ন সাধারণত বেশি আসে। এসএসসি পরীক্ষায় নৈবর্তিক প্রশ্ন এখান থেকে, এই অধ্যায় থেকে বেশিরভাগ দেখা যায়। তারই সেই হিসাবে আজকে আমরা পরিচ্ছেদ 4.2 বাংলাদেশের জলবায়ু ও প্রাকৃতিক দুর্যোগ এটি নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করব, গুরুত্বপূর্ণ পয়েন্ট ব্যাখ্যা করব। জলবায়ু বলতে একটি বৃহৎ অঞ্চলব্যাপী আবহাওয়ার উপাদানগুলোর দৈনন্দিন অবস্থার দীর্ঘদিনের গড় অবস্থাকে বোঝায়। মানুষের জীবনে জলবায়ুর প্রভাব বহুমুখী ও গুরুত্বপূর্ণ। মৌসুমী জলবায়ুর কারণে এদেশে বছরের বিভিন্ন ঋতুতে জলবায়ু কিছুটা তারতম্য ঘটে থাকে। বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়, প্লাবিত হয় বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা। এতে অতিবৃষ্টি, অকাল বন্যা প্রভৃতি দেখা দেয়। জলবায়ু পরিবর্তনের ফলে দেখা দেয় নানা প্রাকৃতিক দুর্যোগ। বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের জলবায়ু সম্পর্কে তোমাদের সামনে তুলে ধরব। বাংলাদেশের জলবায়ু মোটামুটি উষ্ণ, আর্দ্র, সমভাবাপন্ন। মৌসুমী জলবায়ুর প্রভাব এখানে এত অধিক যে সামগ্রিকভাবে জলবায়ু ক্রান্তীয় মৌসুমী জলবায়ু নামে পরিচিত। দক্ষিণ এশিয়ার সামগ্রিক জলবায়ুর সাথে সামঞ্জস্যপূর্ণ বাংলাদেশে বছরে ভিন্ন বৈশিষ্ট্যের 6টি ঋতু দেখা যায়, যেমন গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। ঋতুভেদে জলবায়ুর কিছুটা তারতম্য হয়, কিন্তু কখনো এটি অন্যান্য শীত প্রধান বা গ্রীষ্ম প্রধান দেশের মতো চরম ভাবাপন্ন হয় না। তাই বাংলাদেশের জলবায়ুকে মৌসুমী বায়ুর প্রভাবে সমভাবাপন্ন জলবায়ু বলা হয়। তবে বাংলাদেশের জলবায়ুর বৈশিষ্ট্যের ভিত্তিতে 6টি ঋতুকে প্রধান 3টি ঋতু হিসাবে দেখানো যায়। এগুলো নিচে আলোচনা করা হলো। প্রথমে আসি আমরা শীতকাল। প্রতি বছর নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত বাংলাদেশে শীতকাল। এই সময় সূর্য দক্ষিণ গোলার্ধে থাকায় বাংলাদেশ এর রশ্মি তির্যকভাবে পড়ে এবং উত্তাপের পরিমাণ যথেষ্ট কমে যায়। শীতকালীন সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা পরিমাণ যথাক্রমে 29 ডিগ্রি সেলসিয়াস ও 11 ডিগ্রি সেলসিয়াস। জানুয়ারি মাসে বাংলাদেশের শীতলতম মাস। এই মাসের গড় তাপমাত্রা 17.7 ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে দক্ষিণে সমুদ্র উপকূল থেকে উত্তর দিকে তাপমাত্রা ক্রমশ কম হয়ে থাকে। সমতাপ রেখাগুলো অনেকটা সোজা হয়ে পূর্ব পশ্চিমে অবস্থান করে। জানুয়ারি মাসের গড় তাপমাত্রা চট্টগ্রামে প্রায় 20 ডিগ্রি, নোয়াখালী 19.4 ডিগ্রি, ঢাকায় 18.3 ডিগ্রি, বগুড়ায় 17.7 ডিগ্রি এবং দিনাজপুরে 16.6 ডিগ্রি সেলসিয়াস।
তবে কোনো কোনো সময় উত্তর অঞ্চলের তাপমাত্রা আরও কমতে থাকে। গ্রীষ্মকাল মার্চ থেকে মে মাস পর্যন্ত বাংলাদেশ গ্রীষ্মকাল। এটি বাংলাদেশের উষ্ণতম ঋতু। এই ঋতুতে সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে। গড় হিসাবে উষ্ণতম মাস এপ্রিল। এই সময়ে সামুদ্রিক বায়ুর প্রভাবে দেশের দক্ষিণ থেকে উত্তর দিকে তাপমাত্রা ক্রমান্বয়ে বেশি থাকে। এপ্রিল মাসে গড় তাপমাত্রা কক্সবাজারে 27.64 ডিগ্রি সেলসিয়াস, নারায়ণগঞ্জে 28.66 সেলসিয়াস এবং রাজশাহীতে প্রায় 30 ডিগ্রি সেলসিয়াস থাকে। গ্রীষ্মকালের সূর্য উত্তর গোলার্ধের কর্কট ক্রান্তি রেখায় নিকটবর্তী হওয়ায় বায়ুর চাপের পরিবর্তন হয় এবং বাংলাদেশের উপর দিয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হতে থাকে। একই সময়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে শুষ্ক ও শীতল বায়ু প্রবাহিত হয়। এর ফলে এক ধরনের ঝড়ের সৃষ্টি হয়। এই ঝড়কে বলা হয় কালবৈশাখী ঝড়। এছাড়া এপ্রিল ও মে মাসে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের সমূহে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল প্রায়শ বিভিন্ন প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে আক্রান্ত হয়। 1991 সালে 29 এপ্রিল সংঘটিত ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে বাংলাদেশের উপকূলীয় বিশেষত চট্টগ্রাম ব্যাপক সম্পদ ও প্রাণহানি ঘটেছিল। বর্ষাকাল বাংলাদেশে জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত বর্ষাকাল। জুন মাসের শেষ দিকে মৌসুমী বায়ুর আগমনের সাথে সাথে বাংলাদেশ বর্ষাকাল শুরু হয়। এই সময় সূর্য বাংলাদেশের উপর লম্বাভাবে কিরণ দেয়। এখানে অতিরিক্ত তাপ অনুভূত হয়, কিন্তু এই ঋতুতে অধিক বৃষ্টিপাত হয় বলে তাপমাত্রা সেরূপ বৃদ্ধি পাওয়ার কথা সেরূপ বৃদ্ধি পায় না। তবে আবহাওয়া সর্বদা উষ্ণ থাকে। এই সময়কার গড় উষ্ণতা প্রায় 27 ডিগ্রি সেলসিয়াস। বর্ষাকালের মধ্যে জুন ও সেপ্টেম্বর মাসে সবচেয়ে বেশি গরম পড়ে। বাংলাদেশে মোট বৃষ্টিপাতের 5 ভাগের 4 ভাগ বৃষ্টিপাত বর্ষাকালে হয়ে থাকে। এই সময়কার গড় বৃষ্টিপাতের পরিমাণ সর্বনিম্ন 119 সেন্টিমিটার এবং সর্বোচ্চ 340 সেন্টিমিটার। দেশের পশ্চিম থেকে পূর্ব দিকে বৃষ্টিপাত ক্রমশই বেশি হতে থাকে। যেমন পাবনায় প্রায় 114 ডিগ্রি সেলসিয়াস, ঢাকায় 120 ডিগ্রি সেলসিয়াস, কুমিল্লায় 140 ডিগ্রি সেলসিয়াস, শ্রীমঙ্গলে 180 ডিগ্রি সেলসিয়াস এবং রাঙ্গামাটিতে 190 ডিগ্রি সেলসিয়াস বৃষ্টিপাত হয়ে থাকে। বাংলাদেশের বর্ষাকালে মৌসুমী বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয়। এই ঋতুতে পর্বতের পাদদেশে এবং উপকূলবর্তী অঞ্চলের কোথাও 200 সেন্টিমিটার এর কম হয় না। সিলেটের পাহাড়ি অঞ্চলে 340 সেন্টিমিটার, পটুয়াখালীতে 200 সেন্টিমিটার এবং চট্টগ্রামে 250 সেন্টিমিটার, রাঙ্গামাটিতে 280 সেন্টিমিটার, কক্সবাজারে 320 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়ে থাকে। এরপরে আসি আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের জলবায়ু। বিশাল আয়তনের দেশ হয় ভারতের জলবায়ু বিচিত্র। অকাংক্ষ সমুদ্র হইতে দূরত্ব, বায়ুপ্রবাহ প্রভৃতি ভিন্নতার কারণে এর জলবায়ু ভিন্ন। ভারত মৌসুমী অঞ্চলের অন্তর্গত, ফলে এই দেশের উষ্ণতা, বৃষ্টিপাত, আর্দ্রতা ইত্যাদি মৌসুমী বায়ুর প্রভাবের উপর সম্পূর্ণ নির্ভরশীল। উষ্ণতা ও বৃষ্টিপাতের পার্থক্যের উপর নির্ভর করে ভারতের ঋতুগুলো হলো শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল ও হেমন্তকাল। শীতকাল এগুলোও বাংলাদেশের অনুকূলের মতোই। বাংলাদেশের শীতকালের সাথে ভারতের শীতকালের সামঞ্জস্য আছে। বাংলাদেশের গ্রীষ্মকালের সাথে ভারতের গ্রীষ্মকালের সামঞ্জস্য আছে। বর্ষাকালও সেখানে শুরু হয় জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং শরৎ ও হেমন্তকালও বাংলাদেশের জলবায়ুর সাথে সাদৃশ্যপূর্ণ। বিশেষ করে পশ্চিমবাংলার জলবায়ু এবং বাংলাদেশের জলবায়ু প্রায় একই রকম হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে আমরা এই পাঠের বাংলাদেশ ও ভারতের নেপালের জলবায়ু সম্পর্কে একটু ধারণা তোমাদের দিতে পারি। মিয়ানমারের জলবায়ু এবং নেপালের জলবায়ু সম্পর্কে তোমাদের একটু ধারণা দেই। মিয়ানমারের জলবায়ু ভারতীয় উপমহাদেশের সাথে সামঞ্জস্যপূর্ণ ক্রান্তীয় মৌসুমী ধরনের। এই অঞ্চলের জলবায়ু শীত, গ্রীষ্ম, বর্ষায় 3টি আলাদা ঋতুর উপস্থিতিতে লক্ষ্য করা যায়।
মায়ানমারের জলবায়ু গ্রীষ্মকাল, বর্ষাকাল এবং শীতকাল এই তিনটি বৈশিষ্ট্য নিয়ে অবস্থিত। এরপরে নেপালের জলবায়ুতে তাপমাত্রা, বৃষ্টিপাতের তারতম্য বিবেচনায় স্পষ্টত দুইটি ঋতু পরিলক্ষিত হয়। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকে, এই জন্য এই সময়কালকে বর্ষাকাল হিসেবে বিবেচনা করা হয়। জুলাই মাসে কাঠমান্ডুর তাপমাত্রা থেকে 24.4 ডিগ্রি সেলসিয়াস, অন্যদিকে নভেম্বরে জানুয়ারি মাস পর্যন্ত সময় অত্যন্ত শুষ্ক বৃষ্টিহীন থাকে। এই সময় তাপমাত্রা বেশি কম থাকে বলে একে শীতকাল হিসেবে বিবেচনা করা হয়। জানুয়ারিতে কাঠমান্ডুর তাপমাত্রা থাকে 10 ডিগ্রি সেলসিয়াস। উঁচু পার্বত্য এলাকায় হয় নেপালের কোনো অংশের তাপমাত্রা অতিরিক্ত বৃদ্ধি পায় না এবং শীত গ্রীষ্মের তাপমাত্রার পার্থক্য খুব বেশি অনুভূত হয় না। নেপালের বার্ষিক গড় বৃষ্টিপাত 145 ডিগ্রি এবং যা প্রায় পুরোটাই সংঘটিত হয় জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে। বাংলাদেশের মানুষের জীবন জীবিকার উপর জলবায়ুর প্রভাব। বাংলাদেশের মানুষের ভৌগোলিক অবস্থান এবং জলবায়ুগত কারণে এদেশের মানুষের আর্থসামাজিক জীবন অধিক মাত্রায় প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল। জলবায়ু পরিবর্তনের ফলে মানুষের জীবন জীবিকার নানা পরিবর্তন ঘটে। জলবায়ুজনিত ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ, দীর্ঘস্থায়ী বন্যা, নদ নদীর ভাঙ্গন প্রভৃতি মানুষের জীবন জীবিকার পরিবর্তন আনে। বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী জলবায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয়, এতে বিভিন্ন রকমের ফসল ও ফল প্রচুর পরিমাণে জন্মায়। আবার শীতকালে উত্তর পূর্ব পশ্চিমে বায়ুর প্রভাবে এদেশে স্বল্প পরিমাণ বৃষ্টিপাত হয়, ফলে ধান, গম, তামাক এবং নানা জাতের তৈলবীজ, গোল আলু, পেঁয়াজ, রসুন, ধনিয়া ইত্যাদি রবি শস্য এবং নানা ধরনের শাকসবজি উৎপাদন হয়। জলবায়ুর কারণে সৃষ্ট বন্যার পানিবাহিত পলিমাটি কৃষিক্ষেতগুলোর উর্বরতা বাড়ায়, এতে ফসল অনেকটা ভালো হয়। জলবায়ু পরিবর্তনের কারণে গড় তাপমাত্রা দেশের সর্বত্র বৃদ্ধি পেতে থাকে, বর্ষা মৌসুমে অধিক বৃষ্টিপাত হয়ে থাকে। এই হলো বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের এখন আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা এখন বাংলাদেশের দুর্যোগের একটি তালিকা তৈরি করব। বাংলাদেশের দুর্যোগ 1 বন্যা, 2 কালবৈশাখী ঝড়, যেটা জলবায়ুতে আমি তোমাদেরকে বললাম। এরপরে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস। এরপরে 4 পাহাড় ধস। এরপরে বন্যা এর সাথে লেখো অতি বন্যা, অকাল বন্যা। অতি বন্যা ও অকাল বন্যা। এরপরে পাহাড় ধস এবং সাধারণত এই কয়েকটি প্রধান ঘূর্ণিঝড়গুলোর মধ্যে আরেকটি হলো ভূমিকম্প। সবচেয়ে বড় যেটি হলো ভূমিকম্প, এটি হলো প্রাকৃতিক দুর্যোগ। সবই হলো প্রাকৃতিক দুর্যোগ। এই প্রাকৃতিক দুর্যোগগুলো মোকাবিলা
মোকাবিলা করে আমাদের বাংলাদেশের মানুষ জীবনযাপন করে থাকে। ভূমিকম্প এই বিষয়টি নিয়ে সর্বপ্রথম একটি আলোচনায় আসতে চাই। এগুলোর সাথে আমরা কম বেশি সকলেই পরিচিত। বন্যা, অতি বন্যা, অকাল বন্যা, কালবৈশাখী ঝড়, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস, পাহাড় ধস এবং ভূমিকম্প। এই ভূমিকম্পের ধারণাটা একটু তোমাদের সামনে তুলে ধরি। ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ। পৃথিবীর বহু দেশে এবং অঞ্চলে এই প্রবণতা লক্ষ্য করা যায়। সভ্যতার বহু ধ্বংসলীলার কারণ হিসেবে ভূমিকম্পকে দায়ী করা হয়। ভূমিকম্প হয় গত 400 বছরে ভূমিকম্পের ধ্বংসলীলা পৃথিবীর প্রায় 1,50,00,000 লোক মারা গেছে। নানা প্রাকৃতিক প্রক্রিয়ায় ভূপৃষ্ঠ পরিবর্তিত হচ্ছে। বিজ্ঞানীরা মনে করেন যে ভূত্বকের নিচের অংশে তেজস্ক্রিয় পদার্থগুলো থেকে তাপ বিচ্ছুরিত হয়। এই তাপ সঞ্চিত হয় পৃথিবীর অভ্যন্তরে পরিচলন স্রোতের সৃষ্টি হয় এবং সেখানে প্রবল শক্তি উৎপন্ন হয়ে ভূত্বকের বিভিন্ন অংশে আলোড়ন ও পরিবর্তন সাধন করে। আভ্যন্তরীণ শক্তি দ্বারা ভূত্বকের এই পরিবর্তন আকস্মিক প্রক্রিয়া ও ধীর প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। আকস্মিকভাবে পরিবর্তনকারী শক্তির মধ্যে ভূমিকম্প, আগ্নেয়গিরি প্রধান। কখনো কখনো ভূপৃষ্ঠের কতক অংশ অর্থাৎ কোনো কারণে কেঁপে ওঠে। এই কম্পন অত্যন্ত মৃদু থেকে প্রচণ্ড হয়ে থাকে, যা মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয়। ভূপৃষ্ঠের এইরূপ আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকে ভূমিকম্প বলে। ভূ অভ্যন্তরে যে স্থানে ভূমিকম্পের উৎপত্তি হয় তাকে ভূমিকম্পের কেন্দ্র বলে। কেন্দ্রের ঠিক সোজাসুজি উপরের ভূপৃষ্ঠের নাম উপকেন্দ্র। কম্পনের বেগ উপকেন্দ্র হইতে ধীরে ধীরে চারিদিকে কমে যায়। ভূমিকম্পের কারণ। ভূমিকম্পের মূল কারণ হলো অনুসন্ধান করলে বিজ্ঞানীগণ বলেন পৃথিবীর বিশেষ কিছু এলাকায় ভূমিকম্পন বেশি হয়। এই সমস্ত এলাকায় নবীন পর্বতমালা, পৃথিবীর ব্যবচ্ছেদ দেখা যায় যে ভূত্বকে 8টি বড় বড় টুকরা এবং 6টি আঞ্চলিক টুকরা দ্বারা বিভক্ত। এগুলো টেকটনিক প্লেট নামে পরিচিত। ভূপৃষ্ঠের যেসব অংশে কারণে ভূমিকম্প হয়ে থাকে তার মধ্যে অন্যতম হলো এই প্লেটগুলোর বিভিন্ন রকমের স্থানান্তর বা বিচ্যুতি। এছাড়াও অন্য যেসব কারণে ভূমিকম্প হয় তার নিম্নরূপ: ভিত্তিশিলাচ্যুতি বা ফাটল। তাহলে 1 নম্বর কারণটা হলো ভূমিকম্পের কারণ 1 শিলাস্তুতি বা ফাটল। 2 আগ্নেয়গিরির লাভা প্রচণ্ড শক্তিতে ভূ অভ্যন্তর থেকে বের হওয়া। আগ্নেয়গিরির লাভা বহির্গমন। আগ্নেয়গিরির আগ্নেয়গিরির লাভা বহির্গমন। 3 নম্বর হলো শিলাস্তরে ভারসাম্য রক্ষাতে ফাটল ও ভাঁজ। শিলাস্তরে ফাটল বা ভাঁজ। শিলাস্তরে ফাটল বা শিলাস্তরে ফাটল বা ভাঁজ। সাধারণত এই কয়েকটি কারণে এই ভূমিকম্পগুলো হয়ে থাকে। ভূমিকম্পেও সাধারণত এই
3-4টি কারণে ভূমিকম্প হয়ে থাকে এবং ভূমিকম্পের ফলাফলে যে সমস্ত জিনিসগুলো আমরা দেখতে পাই, ভূমিকম্পের ফলে পৃথিবীতে বহু পরিবর্তন ও ক্ষয়ক্ষতি সাধিত হয়। ভূমিকম্পের প্রত্যক্ষ এবং পরোক্ষ ফল সম্বন্ধে নিচে দেওয়া হলো। ভূমিকম্পের ফলে ভূত্বকে অসংখ্য ফাটল ও স্তুতির সৃষ্টি হয়। কখনো সমুদ্র তলে অনেক স্থানে উপর ভেসে ওঠে চর, আবার কখনো স্থলভাগের অনেক স্থান সমুদ্রে পরিণত হয়। ভূমিকম্পের ফলে নদীর গতিপথ পরিবর্তন হয়। ভূমিকম্পের ফলে অনেক পাহাড় পর্বত এর বরফ গলে নদীতে পরিণত হয়, আবার অনেক নদী পাহাড়ে পরিণত হয়। সমুদ্রের পানি ভূমিকম্পের ধাক্কায় সমুদ্রের পানি তীর থেকে নেমে আসে এবং পরক্ষণে ভীষণ গর্জন করে 15-20 ফিট উঁচু হয়ে ঢের আকার ধারণ করে। এই ধরনের ভূমিকম্পের ফলে জলোচ্ছ্বাস বা সুনামি হতে পারে। 2004 সালে 26শে ডিসেম্বর ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামির আঘাতে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভারত প্রভৃতি দেশে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়। ভূমিকম্পের ফলে কখনো উঁচু ভূমি সমুদ্রে পরিণত হয়, আবার কখনো সমুদ্রের তলদেশ থেকে কোনো উঁচু স্থান সমুদ্রে দ্বীপের সৃষ্টি হয়। ভূমিকম্পের ঝাঁকুনিতে ভূপৃষ্ঠের আণবিক পার্শ্বচাপের ফলে কুঁচকে ভাঁজের সৃষ্টি করে। ভূমিকম্পের ফলে পার্বত্য অঞ্চল থেকে ধসে নেমে নদীর গতিপথ পরিবর্তন হয়। ক্ষতিগ্রস্ত এলাকায় দুর্ভিক্ষ, মহামারীতে বহু প্রাণহানি ঘটে। ভূমিকম্পের ফলে রেল, সড়ক ও পাইপলাইন প্রভৃতি ভেঙে যায়। যাতায়াত ব্যবস্থা অচল হয়। টেলিফোন লাইন, বিদ্যুৎ লাইন এর তার ছিঁড়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়। সমুদ্রের তলদেশে প্রবল ভূমিকম্প সংঘটিত হয়ে ভূপৃষ্ঠের ঝড়, বাঁধ, কালভার্ট, সেতু প্রভৃতিতে ক্ষতিগ্রস্ত হয়। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি হ্রাসের পদক্ষেপ, এই জন্য ভূমিকম্পের ক্ষয়ক্ষতি হ্রাসের পদক্ষেপ গ্রহণ করতে হবে। যাই হোক, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আমাদের পাঠ এই পর্যন্তই সমাপ্ত করব। পরবর্তী অঞ্চলে আমরা পৃথিবীর ভূমিকম্প অঞ্চলগুলো নিয়ে আলোচনা করব এবং সমগ্র পৃথিবী ভূমিকম্প থেকে কীভাবে রক্ষা পাওয়া যায় সেই বিষয় নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তাহলে আজকে আমরা বাংলাদেশের জলবায়ু ও প্রাকৃতিক দুর্যোগের যে 6টি বৈশিষ্ট্য, সেই 6টি বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারলাম। বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগগুলোর তালিকা তৈরি করতে পারলাম এবং সেগুলোর বর্ণনা করতে পারবো। ঘূর্ণিঝড়, বন্যা, কালবৈশাখী ঝড়, পাহাড় ধস, ভূমিকম্প, এই পর্যন্তই আমাদের আজকে সমাপ্ত ঘোষণা করলাম। আশা করি তোমরা ইউটিউবে আমাদের রোটারি স্কুলের অনলাইন ক্লাস দেখবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করবে। তোমাদের প্রয়োজন মতো সময় তোমরা দেখবে এবং কমেন্ট করবে। সবাইকে ভালো থাকার আহ্বান জানিয়ে আজকের পাঠ এখানেই সমাপ্ত করছি। খোদা হাফেজ।